এই রাজনৈতিক দিক এবং তোমার বিরুদ্ধে যে এফআইআর হয়, ব্যক্তি পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কোথাও গিয়ে একটা গুরুত্ব জায়গায় কি আঘাত আসছে? পরমদা, সেদিনের টেকনিশিয়ানের ঘটনা এবং তারপর থেকে যা যা কটাক্ষ তোমার দিকে এসছে, পরম পাল্টি, এই যে ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়, এভরিথিং চেঞ্জ, গভর্নমেন্ট চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, আরো যে অভিযোগগুলো চলে আসছে তোলাবাজি থেকে শ্লীলতাহানি, পরিচালনা বন্ধ হয়ে গেছিল, আমার অভিনয় করা বন্ধ হয়ে গেছিল, আমার প্রযোজনাও বন্ধ হয়ে গেছিল। যা হবার তা হবে, যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে। মাই ফ্রেন্ড, would you like to live someone else's life? হাওয়া বদলের মরশুম চলছে, সেটা আবহাওয়া হোক, টলিউড হোক বা রাজ্য রাজনীতি। তবে আজ কথা বলবো আবার হাওয়া বদল নিয়ে। পরমব্রত দা রয়েছে। পরমদা, আবার হাওয়া বদল, এবং ছবিটা যখন শুভ মহরত হয়েছিল তখন থেকে একটা এক্সাইটমেন্ট ছিল যে আবার হাওয়া বদল আসছে এবং অবশেষে মুক্তি পাচ্ছে ছবি। তো যেটা তুমি বলছিলে যে 25-এর মুক্তি পাওয়ার কথা, এবং সেটা যখন 26-এ হয়, আমরা অনেক সময় বলি না যে ছবি লেটেও মুক্তি পেতে পারে, কিন্তু ওই ছবির প্রাসঙ্গিকতাটা থেকে যাওয়া, তো ছবির ক্ষেত্রে এখন কতটা মনে হয় যে এই প্রাসঙ্গিকতাটা থাকা দরকার? যদি লেটে থাকা দরকার না, মানে কতটা আছে যদি তুমি প্রশ্ন করো তাহলে তো বলবো যে খুব অবজেক্টিভলি, নিরপেক্ষভাবে যদি কথা বলি তাহলে তো বলবো যে প্রাসঙ্গিকতা বেড়েছে বই কমেনি এই মুহূর্তে আর কি। বলাই বাহুল্য কিছুর জন্য বলছি, নতুন করে বলার দরকার নেই। তোমার যে ভূমিকা তুমি করলে, তোমার যাকে বলে ইন্ট্রো, তার মধ্যে সেটা বলা ছিল আর কি। হ্যাঁ, তো আমার তো মনে হয় যে টাইমিংটা, ছবিটার মুক্তির সময় নির্বাচনটা একেবারে দুরন্ত, এবং সেটাতে সত্যি কথা বলছি আমার কোনো কৃতিত্ব নেই। এটা এই সময়টা নির্বাচন করেছেন ছবির প্রযোজক অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা, মানে এসকে মুভিজ। তো একটু বলো যে রুদ্রদা, রাইমাদি রয়েছে এবং অনুষা রয়েছে, আমরা পোস্টারে দেখছি। তো রুদ্রদা এবং তোমার বন্ধুত্বটা আমরা সকলেই জানি, এবং রাইমাদির সঙ্গে যে জুটির একটা, সব মিলিয়ে শুটিংটা ভীষণ আনন্দের এবং হই হই করে করার মতো বোধ হয়। শুটিং ব্যাপারটা ইটসেলফ এত প্রেশারের না, মানে এত, এবং অভিনয় এবং পরিচালনা একসঙ্গে করলে আরো সেটা সামলাতে হয়, যে হই হই করা করে অভ্যেস রয়েছে, অভ্যেস রয়েছে, অনেকবার করেছি জিনিসটা। তবে মানে ইনফ্যাক্ট আবার হাওয়া বদলের পর থেকে, মানে আবার হাওয়া বদল শ্যুটটা করার পর থেকে গত 2 বছর আমি চেষ্টা করেছি না করতে, যে কারণে আমার পরিচালিত কোনো সিরিজে তুমি আমায় কখনো অভিনয় করতে দেখবে না। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, মানে অভিনয় এবং পরিচালনা যাতে একসঙ্গে না করতে হয়, তার কারণ এটা বিরাট চাপ। ওটা যে চাপটা, বয়সটাও তো বাড়ছে, আর মানে সবসময় নেওয়া সম্ভব হয় না। আর পরিচালনাটা করতে এতটাই ভালোবাসি যে সেটা আরও মন দিয়ে, আরও যত্ন করে করতে ইচ্ছে করে, তখন ওই ডিভাইডেড অ্যাটেনশনটা সবসময়। হ্যাভিং সেড দ্যাট, আবার হাওয়া বদলে যেহেতু হাওয়া বদল করা ছিল, যেহেতু সেটে রুদ্র ছিল, সেই কারণে খুব ফ্যামিলিয়ার টেরিটরি ছিল, মানে চেনা খেলার মাঠ ছিল, যেটাতে একটা বাড়তি সুবিধে হয়েছে। অতটা চাপ হয়নি আমার অভিনয় এবং পরিচালনাটা একসঙ্গে করতে, বরঞ্চ মজা হয়েছে অনেক বেশি। মানে যে নির্মল আনন্দটা আমরা পেয়েছি ছবিটা করতে গিয়ে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে, সেই নির্মল আনন্দটা আমি আশা করব যে দর্শকরাও পাবেন 12 জুন থেকে। আমি শুরুতেই যে প্রাসঙ্গিকতার কথা বলছিলাম, তুমি যেটা বুঝিয়ে দিলে তোমার উত্তরে, যে এই সাম্প্রতিক সময় বা কিছু সময়ের আগে এই প্রাসঙ্গিকতাটা আরো বেশি জরুরি হয়ে গিয়েছিল, কিন্তু এখনো কি মনে হয়? আমি আরো রিফ্রেশ করে দিই তোমার বাক্যটা, এটা হচ্ছে যে গোটা জিনিসটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রাসঙ্গিকতা জরুরি হয়ে গেছে, তৎসম শব্দের ভারে দর্শকের এরকম হচ্ছে, গোটা ব্যাপারটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হ্যাঁ, তো একটু বলো যে এইটা কি সবসময় এখনো মাথায় থাকতে হবে, যেহেতু শুরুতেই বললাম যে একটা হাওয়া বদলের মরশুম, তো যে ছবির প্রাসঙ্গিকতাটা সবসময়, ধরো রিলিজের সময়ই রিলিজ করতে হবে, সেটা কতটা বদলাবে? দেখো, প্রাসঙ্গিক তো অনেক কিছু, হ্যাঁ, সব প্রাসঙ্গিক সবসময় তো করার মানে কি বলবো, পারমিশনও থাকে না, বা করতে সবাই সাহসও করে না। এটা যেরকম প্রাসঙ্গিক, তেমনি সারা দেশে ঘটে চলা আরো অনেক ঘটনা খুবই প্রাসঙ্গিক, সেগুলো সবকটা নিয়ে কি ছবি হচ্ছে না। যেটা করা যায়, যে প্রাসঙ্গিকতাকে ব্যবহার করা যায় দেশের, রাজ্যের বাস্তবিক পরিস্থিতি মাথায় রেখে, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে, সেইটুকু প্রাসঙ্গিকতাই আমরা ব্যবহার করতে পারি। আমরা কেন, আমি আমার কথা বলছি না, আরো অনেকে ব্যবহার করতে পারে, যারা ছবি বানান তারা আর কি। সো সব জিনিস সব সময় প্রাসঙ্গিক থাকে না, সেটা প্রাসঙ্গিকতা তৈরি করতে হয়, তখন ম্যানুফ্যাকচার করতে হয় সেটা। বাট আবার অনেক জিনিস কাকতালীয়ভাবে খুব প্রাসঙ্গিক হয়ে যায়, কোইন্সিডেন্টালি।
পর্দায় তো আমরা দেখছি যে ছেলে বড় হয়ে গেছে তোমার, কিন্তু বাস্তবে ঠিক ছোটই আছে এখনো, নিশাদ খুবই ছোট। পরমদা নিজের কতটা পরিবর্তন হয়েছে বাবা হওয়ার পর? সেটা তো ডেফিনেটলি হয়েছে, শান্ত হয়েছি আগের থেকে। আর আমি যেহেতু অনেক একটু বেশি বয়সে সংসার করেছি, বেশি বয়সে বাবা হয়েছি তুলনামূলকভাবে যে বয়সে সাধারণত লোকে হয় তার থেকে, সেই কারণে আমি আমার সংসার জীবনটা, আমি আমার পরিবার জীবনটা অসম্ভব উপভোগ করি, এবং মানে আমার সময়টা কাজের বাইরে ওটা নিয়েই কাটে, অন্য কোথাও খুব একটা যাইও না, আমার যেতে ভালোও লাগে না। তো সেটাই মানে আমার বাউন্ডুলে জীবন বা এই স্বাধীন চেতা যে জীবনটা, সেটা আমি দীর্ঘদিন কাটিয়েছি, মানে যাকে বলে ওটাকে এক্সপায়ারি ডেট পার করে কাটিয়েছি আর কি। হ্যাঁ, তো ওই জন্য আমার আর ওটা অত টানে না আমাকে। আর একটু বলো যে নিজের কোনো অভ্যেস কি পরিবর্তন করতে হয়েছে? হ্যাঁ, আমার ঘুম থেকে ওঠার সময় বদলে গেছে। মানে ধরো আগে অ্যাভারেজে 9টার আগে কখনো উঠতাম না, মানে অবভিয়াসলি শুট টুট না থাকলে। সেটা নর্মাল ডেতেও, আমি শুট থাকুক বা না থাকুক, 7টা 7:30 হয়ে গেছে সেই টাইমটা। শুতে যাওয়ার সময়টা বদলে গেছে, 1টা 1:30টার আগে কোনোদিন শুতে যেতাম না, সেটা 11:30 হয়ে গেছে সেই সময়টা, 11টা 11:30 হয়ে গেছে। এরকম অনেক কিছু নিঃসন্দেহে কিছু পরিবর্তন হয়েছে। এবং সকালবেলা উঠে প্রথম জিনিসটা, কোন জিনিসটা প্রত্যাশা করব, কোন জিনিসটা এক্সপেক্ট করব, সেটা বদলেছে। আগে একটা অন্য কিছু এক্সপেক্ট করতাম, এখন সন্তানের হাসিটা এক্সপেক্ট করি। তোমার আর রুদ্রদার বন্ধুত্ব প্রায় 25 বছরেরও বেশি সময়, কিন্তু আমি যদি বলি যে রাজনীতি ছাড়াও মাঝে একটা সময় একটু মনোমালিন্য বা একটা দূরত্ব যদি তৈরি হয়ে থাকে তোমার। রুদ্র আর আমার বন্ধুত্বের মধ্যে মনোমালিন্যের সংখ্যাই বেশি। এবং দেখো, বন্ধুত্ব অনেক রকম হয়। বন্ধুত্ব একটা হয় হচ্ছে বুজুম ফ্রেন্ড, একে অন্যকে ছাড়া থাকতে পারে না, হরিহরাত্মা, এরকম রোজ কথা বলতে হয়, রোজ আড্ডা মারতে হয়, বা সপ্তাহে 3 দিন আড্ডা মারতে হয়, বাউন্স বোর্ড যাকে ইংরেজিতে বলে, শেয়ার করার লোক। আর একটা বন্ধুত্ব হয় যে এমন সময় তোমাদের বন্ধুত্বটা হয়েছে, মানে ধরো কারোর, আমার আর রুদ্রর ক্ষেত্রে যেরকম, যে সেটা না প্রায় নারীর টানে পর্যবসিত হয়েছে। তার মধ্যে কিন্তু মনোমালিন্য, মতবিরোধ হয়েছে, থাকবে, আছে, সারা জীবন থাকবে, কিন্তু কোথাও একটা দুটো জিনিস থেকে যায়। একটা হচ্ছে, 3টে বলবো, এটা হচ্ছে আমি অনেক কথা বলেছি ওর সম্বন্ধে, ও অনেক কথা বলেছে আমার সম্বন্ধে, আমি যদি আরও পিছনে ফেলে যাই অনেক কিছু করেওছে ও, আমিও কিছু জিনিস করেছি। হ্যাঁ, কিন্তু কোথাও একটা 3টে জিনিস থেকে যায় যেটা সবসময়তেই মেনটেন করেছে। একটা হচ্ছে, যেহেতু আমি মনে করি রুদ্র আমাদের প্রজন্মের, মানে যে সময় আমরা যেহেতু এক সময় কাজ করেছি, সেই জন্য আমাদের প্রজন্ম বলছি, আমাদের প্রজন্মের সেরা 3জন অভিনেতার মধ্যে একজন, আমি এটা বিশ্বাস করি এবং মনে করি। সেই কারণে পেশাদারি সৌজন্য কোনোদিন অভাব হবে না, সবসময়তেই বলেছি, প্রফেশনাল কার্টসি। যেখানে রুদ্রকে কাজ করা দরকার মনে হবে, সেখানে 1 সেকেন্ডের জন্য ভাববো না ওকে কাজ করা উচিত কি উচিত না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা না, এটা ওই আম্বিলিকাল ভালোবাসা থেকে যায়। হ্যাঁ, সেটা ঠিক কথায় বোঝানো মুশকিল। মানে আমরা যদি আগের মুহূর্ত অব্দি একে অন্যকে গালাগাল দিয়ে আসি বা বিরোধিতা করে আসি, অন্তত আমার মনে হয় যে সামনাসামনি বসলে পরে কিন্তু ইয়ার্কি, ফাজলামি, ফক্কুরিটাই বেশি হয়। তার কারণ আবার যে সময় আমাদের পরিচয়, সেই সময়টার জন্য। পরমদা, তোমাদের একটা ছবির রিলেটেড একটা কোম্পানি ছিল, আবার কি একসঙ্গে করতে চাও? না, একদম না। কেন? ওটা একটা মানে একেবারে আমাদের দৃষ্টিভঙ্গি এই বিষয়টা নিয়ে আলাদা, দৃষ্টিভঙ্গি, কাজের পদ্ধতি একদম আলাদা। কেন আবার করতে চাইবো? হ্যাঁ, মানে এই কারণে যে মানে নতুন পরিস্থিতিতে না, ওটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। আমি এখনো বলছি, আবারও বলবো, আগামীতেও বলবো, রুদ্র আমাদের প্রজন্মের সেরা 3জন অভিনেতার মধ্যে একজন। তার মানে এই না যে ও একজন, আমার মতে, আমি ভুল হতেই পারি, আমার মতে মানে এরম ভাবার কোনো কারণ নেই যে সেটা মানেই সে একজন খুব সফল মানে প্রযোজক হবে, বা একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা চালানোর জন্য খুব উপযুক্ত লোক হবে, বা ওর মনে হতে পারে যে আমি উপযুক্ত লোক নই। তো সেই কারণেই আমাদের ওই পার্টনারশিপটা টেকেনি। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি। আর রাইমার এদিকে একটু বলো যে কতটা পরিবর্তন দেখেছো বন্ধু? রাইমার পরিবর্তন হয় না, ও পরিবর্তনশীল নয়, ও স্ট্যাটিক, ও একই রকম থাকে, আছে, হয়তো নিশ্চয়ই ভিতরে ভিতরে হয়েছে, বাট আমার সেটা ভালো লাগে যে ও একই রকম ননসেন্স আছে, একই রকম মজার, একই রকম মাথা খাটায় না কিছু দিয়ে, মাথা ঘামায় না কিছু নিয়ে,
কিন্তু ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, তার কারণ ও অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে, অসম্ভব পাংচুয়াল, অসম্ভব মানে ওর কাজের যে ডিসিপ্লিন সেটার প্রতি ওর কোনো অসুবিধে নেই। ওর হচ্ছে যে ও খুব ক্লিয়ার, আমি মাথা খাটাবো না, আমি অভিনেতা হিসেবে আমার একটা পয়েন্টের পর মাথা কাটাবো না, তুমি পরিচালক ভাই তুমি আমায় দেখিয়ে দেবে কি করতে হবে, আমি করে দেবো, তোমার যদি পোষায় আমায় নাও, না পোষালে নিও না, এই। পরমদা, এই যে হাওয়া বদলের মরশুম এবং টলিউড বলছে স্বস্তির নিঃশ্বাস তাদের জন্য, গত পরশু থেকে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি, সব ছন্দে মিলে যাচ্ছে দেখছো? নিঃশ্বাস বিশ্বাস, হ্যাঁ বলছে তো স্বস্তির নিঃশ্বাস। একটু বলো যে কালকে অনির্বাণ দাও যেরকম বলেছেন যে তোমরা যারা শুরুতে সামনে থেকে লড়াই করেছো এবং তার পরবর্তীটা আমরা জানি, আমি আর সেটা তোমায় বলছি না, কিন্তু না বলছো না, আমি বলছি, আমি বলছি যে এই বিষয়টা তো তোমরা জানতে যে টেকনিশিয়ানদের সমস্যা, কিন্তু এই আরো যেগুলো, না সমস্যাটা টেকনিশিয়ানদের নয়, কিন্তু আরো যে অভিযোগগুলো চলে আসছে তোলাবাজি থেকে শ্লীলতাহানি, দেখো সত্যি কথা বলতে কি সেটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিনা বলতে পারবো না, সেটা ওনার ব্যক্তিগত পরিসরে উনি তো অনেক রকম কাজ করবারের সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ, তো ওনার যেখানে ওনার ক্লাব ছিল, যেখানে ওনার মানে যাকে বলে সাম্রাজ্য ছিল, সেখানে উনি কি করতেন সেটা সত্যি বলতে কি সেটা আমার পাড়া না, আমি জানি না, এবং সেটা নিয়ে আমার কোনো আগ্রহ বা কিছু থাকার কথা না, নেই। সব সামনে আসছে, তার সত্যতা যদি যাচাই হয় মানে হয়, সত্যি প্রমাণিত হয়, জঘন্যতম অপরাধ। আমরা এসেনশিয়ালি চিন্তিত ছিলাম উনি যেভাবে সিম্পলি একটা ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য কিছু নিয়মের গেরোয় গোটা ইন্ডাস্ট্রিটাকে এমনভাবে আটকেছিলেন যাতে গোটা জিনিসটা মানে একটা শ্বাসরোধকারী সিচুয়েশন তৈরি হয়েছিল, কাজ কমে গেছিল, কাজ আসছিল না, এবং ওনার কাছের কিছু লোকের মধ্যে কাজ করাটা সীমিত হয়ে গেছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে আরও অনেক কিছু আছে, যে আভ্যন্তরীণ রাজনীতি করে ইনফ্যাক্ট মানে ফেডারেশনের ভিতরে টাকা পয়সার তছরূপ নিয়ে অনেকগুলো অভিযোগ এখন সামনে আসছে আমাদেরই সহকর্মীদের কাছ থেকে, সেগুলো আমরা জানতে পারছি, সেগুলো আমরা আজ করেছিলাম ওটা জিনিসটা। তো যখন শুরু করেছিলাম লড়াইটা তখন প্রচুর লোক আমাদের সঙ্গে ছিল, তারপর আস্তে আস্তে সকলে সরে যায়, অনেক বড় বড় নাম তারাও অনেক আগে ভাগেই তারা বার্তা ভিডিও বার্তা দিয়ে সরে যায়, এবং আমি বুঝি কেন সরে যান, তার কারণটা হচ্ছে সবাই আগেই বুঝতে পেরেছেন যে এটার সঙ্গে লড়া সম্ভব না যদি কাজ করতে হয়। আমি কাউকে জাজ করছি না, আমি এবং আমার সঙ্গে আরও বেশ কয়েকজন একদম সামনে থেকে অনেকটা সময় লড়াইটা লড়েছিলাম, তাতে আমাদের প্রভূত অর্থনৈতিক ব্যয় হয়েছে, তাতে আমাদের প্রভূত পেশাদারি ক্ষতি হয়েছে। আমরা 1 বছর সময় প্রায় সম্পূর্ণ কর্মহীন ছিলাম, আমি নিজে কমপ্লিট নন কোঅপারেশনের মধ্যে দিয়ে গেছি, আমার পরিচালনা বন্ধ হয়ে গেছিলো, আমার অভিনয় করাও বন্ধ হয়ে গেছিলো, আমার প্রযোজনাও বন্ধ হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম প্রয়োজনটাতে হাত দেবেন না ওরা, কেননা প্রয়োজনটা হাত দিলে ইন্ডাস্ট্রির ক্ষতি, কলাকুশলীদের ক্ষতি, বাট ওনার কাছে সেটা এসে যেত না, যত ওনার কথাটা চলাটা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমি আমার পরিস্থিতির কারণে, আমার কোম্পানির পরিস্থিতির কারণে সেগুলো বিস্তারিতভাবে বলেছি, আমি অনেকগুলো সাক্ষাৎকার ঢুকছি না, আমাকে সরে যেতে হয় একটা পয়েন্টের পরে। যারা চালিয়ে যেতে পেরেছেন তাদেরকে আমার অভিনন্দন। এবং আজকে যখন যে ঘটনা প্রবাহ আমরা দেখেছি গত কয়েকদিনে স্বরূপ বিশ্বাস সংক্রান্ত, তাতে এটুকুই বলতে পারি আমার রবীন্দ্রনাথের একটা গানের লাইন মনে পড়ছে, সেই লাইনটা হচ্ছে যা হবার তা হবে, যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে। পরমদা, সেদিনের টেকনিশিয়ানের ঘটনা এবং তারপর থেকে যা যা কটাক্ষ তোমার দিকে এসছে, পরম পাল্টি, এই যে ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়, সেগুলো তুমি নিশ্চয়ই সবটা জানো, এবং দেখো সেটা কি সবটা জানি না, কিছুটা জানি। হ্যাঁ, তুমি ওখানে বসেই বলেছিলে যে তুমি কোন অধিকারে এখানে কথা বলছো, সেটা রুদ্রদাস সোশ্যাল মিডিয়াতে যারা, আমি আবার তোমার থামিয়ে দিয়ে বলছি, সোশ্যাল মিডিয়াতে যারা লেখে তাদের পুরো কথা শোনার ধৈর্য নেই, দেখার ধৈর্য নেই, তারা ইমিডিয়েট অ্যাড্রেনালিন খোঁজেন, ঠিক আছে। এবং আমি কি কারণে কি করেছি, কোন লড়াই কেন করেছি, কেন সেখান থেকে সরে এসেছি, তারপরে কি ঘটেছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে আমি সাক্ষাৎকারগুলোতে বলেছি। আর নতুন করে সেই সব লোকের কাছে জবাবদিহি করার আমার কোনো দায় নেই, যারা আমার ওই সংগ্রামের সময়টায় একবার তো তারা তো খোঁজ নেননি যে আমি কেমন আছি, আমার চলছে কি করে, আমার কোম্পানি কি করে চলছে। সোশ্যাল মিডিয়ার লোকেরাও খোঁজ নেননি, অনুরাগীরাও খোঁজ নেননি, বা তারা জানতেন না। আর যারা আমাকে অপছন্দ করেন তারা তো খোঁজ নেয়নি, সেটা তাদের কথা ছেড়েই দাও। এমনকি
ফিল্ম ইন্ডাস্ট্রির 3-4 জন হাতে গোনা বাদে বাকিরা তো তারাও তো খোঁজ নেননি। সো বারবার ওই সাক্ষাৎকারে যা বলার বলেছি, বারবার আর ওই একই জবাবদিহি করার কোনো মানে নেই, অর্থ হয় না, আমার কোনো দায়বদ্ধতাও নেই তাদের। মনে হওয়ার ছিল যে কোথাও কি তোমার না বলা কথাগুলো ওই দিনকে 100 বার আমার তো মনে হয়েছিল যে মানে সবাইকে কথা বলতে দেখে আমার মনে হয়েছিল যে আমার কাছে আমারও একটা আউটবার্স্ট হয়েছিল, আমার একটা আউটপোর হয়েছিল, একটা ভেন্টিং আউট যাকে বাংলায় বলে, ইংরেজিতে বলে, সেটাই ঘটেছিল আর কি। সেটা হয়তো সেটা হয়েছে সেই সময়, তার ফলশ্রুতিতে যা হওয়ার সেটা হয়েছে। বাট মানে আমি আবারও বলছি যে যারা কমেন্ট করছেন তাদের তো মানে আমার জীবনে বা আমার জীবনের কষ্টে তারা তো স্টেক হোল্ডার নন, তারা তো জানতেই আসেননি আমি কিসের মধ্যে দিয়ে গেছি। তাদের গণতান্ত্রিক অধিকার, তারা কমেন্ট করছেন, করবেন। সেটা আমি যাই বলি, ভালো মন্দ খারাপ, তাদের থাকবেই কমেন্ট। আবারও বলছি, গণতান্ত্রিক অধিকার খারাপ কাজেও প্রয়োগ করা যায়, ভালো কাজেও প্রয়োগ করা যায়। পরমদা, যে সময় রুদ্রদাকে ব্যান করা হয়েছিল এবং সেই সময় কিছু সাক্ষাৎকারে যখনও সরকার গঠন হয়নি, নতুন সরকার, রুদ্রদা বলেছিলেন যে হয়তো বাড়ি বিক্রি করতে হয়েছে এবং এক কাজের পরিধি নেই, কাজ নেই বলে। তোমার সঙ্গে তুমি কখনো সেইটা নিয়ে কথা বলেছো কিনা? নিশ্চয়ই হয়তো তোমরা বন্ধু, কেউ কি জানে, কেউ কি খোঁজ নিয়েছে যে আমার বাড়িটা কি অবস্থা? কেউ খোঁজ নিতে এসছে? আমি কোনোদিন, সোজা কথা বলছি, খারাপ লাগবে শুনতে কথাটা, আমি সংগ্রাম বেচতে পছন্দ করি না, কোনোদিন করিনি। আমি 23-24 সালে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে, আমাদের কোম্পানির সঙ্গে ঘটে, তার ফলে আমি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মধ্যে দিয়ে গেছি। কেউ জানেই না, কেউ জানবেও না, কোনো আমি বলতে যাবও না কাউকে। এটা আমার অভ্যেস বিরুদ্ধ, আমার দরকার নেই কাউকে বলা, ওটা আমার লড়াই, আমি লড়ছি। রুদ্রর সঙ্গে যেটা হয়েছিল, যে রুদ্র কোন সময় ব্যানের কথা বলছে আমি বলতে পারবো না, তবে 2022-এর সাভার ফেলুদা আমরা একসঙ্গে করেছি, 2023-24 আবার হাওয়া বদল করেছি। যে আমার ধারণা যে সময়টা আমি অ্যাকচুয়ালি জানি যে সময় তথাকথিত ব্যানটার ওপর হয়েছিল, সেটা হচ্ছে ওই একাডেমি অফ ফাইন আর্টস ছবিটি যখন মুক্তি পাওয়া নিয়ে জটিলতা একটা তৈরি হয় এবং সৌরভ বিশ্বাসের অঙ্গুলি হেলনে ছবিটির মুক্তি আটকে যায়, জোর করে অনেককে দিয়ে অনেক কিছু বলানো হয়, ছবিটির বিরুদ্ধে লেখানো হয় ফেসবুকে ইত্যাদি। সেই সময় রুদ্রর 2-1টি কমেন্টের পরে মানে প্রায় সবাইকে বলে দেওয়া হয় যে ওকে নিয়ে কাজ করা যাবে না। সেটা হচ্ছে আমি বলবো 2025-এর শেষের দিক থেকে এই সময় অবধি। ওই সময়টা আমি জেনুইনলি জানতাম আর কি যে এরকম একটা জিনিস হচ্ছে, এবং সেটা মানে আর সবকটা যে কটা ব্যান হয়েছিল, আর সবকটা যে কটা অসহযোগিতার কথা বলা হয়েছিল, ইনক্লুডিং আমার সঙ্গে যেটা হয়েছিল, সবকটার মতোই সেটাও অত্যন্ত নক্কারজনক এবং খারাপ জিনিস। পরমদা, এই 26টি গিল্ড ভেঙে দেওয়ার কথা চলছে, তুমি পরিচালক গিল্ডের একজন সদস্য, সেক্ষেত্রে যারা হেয়ার ড্রেসার রয়েছেন এবং আরও নানান গিল্ড সদস্য, তাদের তো সমস্যার একটা দিক উঠে আসছে এবং টেকনিশিয়ান স্টুডিওর বাইরে আমরা এটা নিয়ে অনেক কোনটা সমস্যা হবে, কোনটা সমাধান হবে, সেটা আমি বলছি এই ধরনের একটি ইন্ডাস্ট্রি, একটি সেক্টর কিভাবে চলবে সেটা না, তার মধ্যে একটা সরাসরি রাষ্ট্র বা রাজ্য সরকার সেখানে ইন্টারফেয়ার না করলেও এটা কিন্তু একটা তাদের শিলমোহর লাগে এসওপির ওপর। হ্যাঁ, সেই এসওপির ওপর, যে এসওপিটার ওপর যেটা মাননীয় বিধায়ক পাপিয়া অধিকারী বলেছেন, যদি সেই পদ্ধতি হয়, তার উপর যদি সরকারি শিলমোহর পড়ে, নাকি যদি দেখা যায় যে না ফেডারেশন একটা প্রাচীন প্রতিষ্ঠান, এই গিল্ডগুলির একটা নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেগুলোকে রেখে যাতে এই নিয়মের বজ্র আটনির মধ্যে পড়ে যাতে ইন্ডাস্ট্রি সাফার না করে, সেগুলোকে রেখে যাতে এরকম একটা ভারসাম্য রেখে, সামঞ্জস্য রেখে যদি এমন নিয়মের একটা এসওপি তৈরি করা যায় যাতে সব পক্ষের জন্য ইতিবাচক হয়, সেই পদ্ধতির ওপর যদি সরকারের শিলমোহর পড়ে, যেটা শিলমোহর পড়বে সেটা সবাই ফলো করবে। এই রাজনৈতিক দিক এবং তোমার বিরুদ্ধে যে এফআইআর হয়, এই সব কিছু ক্ষেত্রে যদি বলি, ব্যক্তি পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কোথাও গিয়ে একটা গুরুত্ব জায়গায় গিয়ে আঘাত আসছে? সময় বলবে সেটা। এইটা একটা জীবন খুব দীর্ঘ, একদিকে দেখতে গেলে জীবন খুব দীর্ঘ, একদিক থেকে দেখতে গেলে জীবন খুব নাতি দীর্ঘ, মানে ছোট শর্ট। এইসব ক্ষেত্রে জীবনকে দীর্ঘ ধরে নিতে হয়, এবং তার সঙ্গে আরেকটা কথা বলতে হয়, ভাবতে হয়, সেটা হচ্ছে যে ঋতুপর্ণ ঘোষের লেখা একটা কপি বহুদিন আগে লিখেছিলেন উনি, একটি জনপ্রিয় ক্রিমের, বাংলায় তৈরি একটি ক্রিমের বিজ্ঞাপনে, জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। নিজের কাছে স্পষ্ট থাকতে হয় কি, কেন, কোন সময় করেছি বা কোনটা করতে বাধ্য হয়েছি, আমার দায়বদ্ধতা সেই মুহূর্তে কিসের কাছে, কার কাছে, দ্যাটস ইট। আবার হাওয়া বদল আসছে এবং হাওয়া বদলের পরই একটা অপেক্ষা তো ছিলই, তোমাদের এই যে 3 জনের জুটি এবং অনুষা রয়েছে, তো তোমার শেষে একবার জুটি দর্শকদের।
মানে প্রচুর আবার হাওয়া বদল নিয়ে কথা বলতে গিয়ে ছবির বাইরে অনেক অন্য জিনিস নিয়ে কথা হচ্ছে, সেইগুলো মূলত আওয়াজ, নয়েজ যাকে ইংরেজিতে বলে। আসল কথাটা হচ্ছে 12ই জুন থেকে তোমাদের সকলের বাড়ির কাছে সিনেমা হলে মুক্তি পাচ্ছে আবার হাওয়া বদল। দেখতে ভুলো না। দেখা হচ্ছে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।